Well, my friends, আমরা integrated approach of homeopathic treatment কেমন ভাবে হয়, কিভাবে করা হয়, আমাদের কি লক্ষ্য রাখতে হয় সে ব্যাপারে আলোচনা করছি। আমি বলেছি যে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি, গাইনি, প্র্যাকটিস অফ মেডিসিন সব বিষয়গুলোতে সাউন্ড নলেজ থাকতে হবে। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন এবং রেপার্টরিতে দখল থাকতে হবে। দুটো পার্ট, একটা পার্ট হোমিওপ্যাথিক সাবজেক্টের উপরে দখল থাকবে, একটা পার্ট অ্যালাইড সাবজেক্টের উপরে দখল থাকবে। হোমিওপ্যাথিক সাবজেক্ট বলতে আমাদের মেন তিনটে: ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অ্যান্ড রেপার্টরি। আরেকটা হোমিওপ্যাথিক সাবজেক্ট আছে, সেটা প্র্যাকটিস লাইফে খুব একটা কাজে লাগবে না, পড়ানো হয়, সেটা হলো ফার্মেসি, ওষুধপত্র তৈরি করা, কি ব্যাপারটা পারে এসব। তাহলে অ্যালাইড সাবজেক্ট এবং হোমিওপ্যাথিক সাবজেক্টের ভালো দখল থাকার পরে দুটোর কম্বাইন করতে হবে ওরিয়েন্টেশন। অ্যালাইড সাবজেক্টগুলিতে দখল থাকার জন্য আমরা রোগীর রোগটাকে ডায়াগনোসিস করতে পারবো, কমন সিমটমগুলিকে বাদ দিতে পারবো, আনকমন সিমটমগুলিকে রেখে তার উপরে ঔষধ সিলেকশন করার চেষ্টা করব। হোমিওপ্যাথিক সাইডে কিভাবে আমাদের এগোতে হবে আমি একটা প্রাইমারি ডিসকাস করেছি, যে মেন বেসিক পার্ট হলো কেস টেকিং। কেস টেকিং এর মধ্যে প্রথমে পার্ট হচ্ছে, ফার্স্ট পার্ট প্রেজেন্ট কমপ্লেন্টস, রোগী কি কষ্ট নিয়ে এসেছে, কি কষ্ট তার আছে, সেটা একটা সিমটম, বাট দ্য সিমটম ইজ ইনকমপ্লিট। এটাকে কমপ্লিট করতে হবে। আমার টেবিল বানানোর আগে মিস্ত্রি টপটা বানালো, টপটা ইনকমপ্লিট, টপটার পা দিলে তবে টপটা কমপ্লিট হবে। এই পাগুলো হচ্ছে কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস এবং আদার সিমটমস, কনকমিটেন্স। সেকেন্ড পার্ট বলেছিলাম পাস্ট হিস্ট্রি, থার্ড পার্ট বলেছিলাম ফ্যামিলি হিস্ট্রি। পাস্ট হিস্ট্রি আমাদের কেন কাজে লাগে? যদি অনেক চর্মরোগ হয়ে থাকে, মলম লাগানো হয়ে থাকে বা এখনো লাগাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে সাপ্রেশনের একটা হিস্ট্রি আছে। বা আমরা মাঝখানে হয়তো সালফারের কথা ভাবতে পারি, সরিনামের কথা ভাবতে পারি। আঁচিল ছিল অনেক, তুলে ফেলেছি, কেটে ফেলে দিয়েছি, বা এখন আর নেই, হোমিওপ্যাথি কোনো ডাক্তারের ওষুধ খেয়েছিলাম, চলে গেছে। সো পাস্ট হিস্ট্রিতে আঁচিল অনেক আছে আমরা জানতে পারলে। অ্যাকর্ডিং টু হ্যানিম্যানস থিওরি অফ মায়াজম, আমরা পেশেন্টকে বলতে পারি সাইকোসিস। এখন এই সাইকোসিস, সোরা বা সিফিলিস, এর দুটো ভাগে আমরা বলতে পারি। একটা হচ্ছে আগে ছিল, লেটেন্ট, আরেকটা হচ্ছে এখন প্রমিনেন্ট আছে। যাদের মিক্সড মায়াজম থাকে তাদের কোনটা এখন প্রমিনেন্ট আছে সেটা আমাদের দেখতে হবে, আর কোনটা আগে ছিল বা লুকিয়ে আছে সেটা সিমটম অনুযায়ী বোঝা যাবে। একটা লোকের অনেক আঁচিল ছিল, তার বংশে হাঁপানি ছিল, বাতের ব্যথা ছিল,
কিন্তু এখন সে চর্মরোগে খুব ভুগছে। এখানে আমাদের ডায়লগটা হবে, সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সোরা ইজ ইন দ্য প্রেজেন্ট ফর্ম। সোরা ইজ ইন দ্য predominant form. Predominance of Sora with psychosis in the background. এই জন্য মায়াজম সিলেকশন করতে আমাদের পাস্ট হিস্ট্রি লাগে। টিকা নিয়েছিল অনেকবার, করোনার টিকা নিয়েছিল, অন্য টিকা নিয়েছিল, এগুলো আমাদের সাইকোসিসকে ইন্ডিকেট করে। তাহলে আমরা একটা অ্যান্টিসাইকোটিক গ্রুপের ওষুধ দিতে পারি। এই জন্য পাস্ট হিস্ট্রি আমাদের দরকার মায়াজম সিলেকশন করতে। কিন্তু শুধুই কি মায়াজম সিলেকশন করতে? উত্তর না। তাহলে আর কি কাজে লাগে? আমাদের একটা চ্যাপ্টার আছে অবস্টাকেলস টু রিকভারি। আরোগ্য হতে হতে যখন আরোগ্য আর হচ্ছে না, আরোগ্য আটকে যাচ্ছে, তখন লাগতে পারে। ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করে যাচ্ছে, তখন পাস্ট হিস্ট্রি টিউবারকুলোসিস ছিল, আমরা 1 ডোজ টিউবারকুলিনাম দিতে পারি। পাস্ট হিস্ট্রিতে সাপ্রেশন ছিল অনেক আগে, এখন সব সিমটম ন্যাট্রামিউরের মিলছে, কিন্তু 2-1টা সিমটম নিয়ে আমরা সালফার মাঝখানে 1টা ডোজ দিতে পারি। হুপিং কাশি বা শ্বাসকষ্ট চলছে, আমি অনেক ওষুধ দিচ্ছি, পুরোপুরি সারছে না। পাস্ট হিস্ট্রিতে লেখা ছিল হামের পর থেকে আরম্ভ হয়েছিল, এক্ষেত্রে আমরা 1 ডোজ মরবিলিনাম 200 দিতে পারি। তো পাস্ট হিস্ট্রি আমাদের চিকিৎসায় সাহায্য করে। ফ্যামিলি মায়াজমের এবং ইন্টারকারেন্ট মেডিসিন কিছু দেওয়ার দরকার হলে, ফ্যামিলি হিস্ট্রি ও মায়াজমের উপর জন্যে বংশে বাত, ক্যান্সার, হাঁপানি এসব প্রচুর পরিমাণে থাকলে আমরা বুঝে নেব সাইকোসিস ইজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আর যদি চর্মরোগ থাকে, লেপ্রোসি থাকে, সেতি থাকে, মাথার যন্ত্রণা থাকে, তাহলে বুঝবো ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি সোরা ইজ প্রিডোমিনেন্স। কিংবা সুইসাইড করেছিল, অস্টিওমাইলাইটিস ছিল, ক্যান্সার ছিল, আলসার ছিল, গ্যাংগ্রিন ছিল, এসব থাকলে আমরা বোঝার চেষ্টা করব যে ফ্যামিলি হিস্ট্রিতে প্রিডোমিনেন্স অফ সিফিলিস ছিল। সেই হিসাবে আমরা ইন্টারকারেন্ট ডোজ বা যখন অবস্টাকেল পাবো, তখন অ্যান্টিসোরিক, অ্যান্টিসিফিলিটিক বা অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে পারবো। তাই আমাদের ফ্যামিলি হিস্ট্রি দরকার। আর জেনারেল সিমটম আমরা রাখি। হোমিওপ্যাথিতে জেনারেল সিমটমের দাম খুব বেশি। অ্যালোপ্যাথরা এই জেনারেল সিমটমকে কোনো গুরুত্ব দিতে চায় না, বা জানে না, বা বোঝে না, বা তাদের শেখানো হয় না। কিন্তু আমরা জেনারেল সিমটমকে গুরুত্ব দিই কেন? কারণ এই জেনারেল সিমটমগুলোর উপরেই একটা মানুষকে অন্য মানুষ থেকে পার্থক্য তৈরি করে। ম্যান ডিফার্স ফ্রম আদার্স, ওয়ান পার্টিকুলার ম্যান ডিফার্স ফ্রম আদার পার্টিকুলার ম্যান, one individual patient differs from another individual person is due to these general symptoms. এই জেনারেল সিমটমকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মেন্টাল জেনারেল, একটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেল মানে মেন্টাল সিমটমস। এই মেন্টাল সিমটমসের আবার অনেক ভাগ আছে, কোনটার কিরকম দাম দেব। মেন্টাল ডিজায়ার অ্যান্ড অ্যাভারশনের দাম সব থেকে বেশি, ইচ্ছা বা অনিচ্ছা। মানুষের ইচ্ছার উপরেই তো সব হয়। তো সেই জন্য ইচ্ছা হচ্ছে তার সুইসাইড করবে, তার আর পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করছে না, সেই সিমটমের আমরা সব থেকে বেশি দাম দেব। আমার ইচ্ছা হচ্ছে খুব নাচতে, সবাইকে আদর করতে, চুম্বন খেতে, যেমন ক্রোকাস স্যাটাইভাস, তার উপরে আমি দাম দেব, ইচ্ছা। তো তারপরে অন্যান্য সিমটম। ফিজিক্যাল জেনারেল সিমটম কাকে বলি? রোগীর ইন জেনারেল যেগুলো আছে, কোনো পার্টিকুলার অর্গানের না, নাকের না, চোখের না, কানের না, বুকের না, পেটের না, রোগী অ্যাজ এ হোল
the patient as a whole, the whole entity of the patient. রোগী যখন বলবে আই বা মাই, আমার, মাই মানে আমার, আই মানে আমি, আমি গরম কাতুরে রোগ। গরম কাতুরে যখন একজন বলছে তার হাতের পায়ের কোনো ব্যাপার থাকছে না, ইন জেনারেল গরম কাতুর। আমার পিপাসা বেশি, পিপাসা জল মুখ দিয়ে খায়, মুখটা শুকিয়ে যায় ঠিকই, কিন্তু তো ইন্টারনাল ডিজার। আমার সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, অন্য লোকের লাগছে না। তো এগুলো জেনারেল সিমটম। আমার কেটে গেলে চট করে রক্ত বন্ধ হয় না, হেমারেজিক ডায়াথেসিস। আমার কেটে গেলে তাড়াতাড়ি ঘা শুকায় না, পুজ হয়ে যায়। সো আমার, মাই, কোনো পার্টিকুলার জায়গা না, যে কোনো জায়গায় হতে পারে। আমার কেটে গেলে শুকাবে না, সেটা হাতে হতে পারে, পায়ে হতে পারে, নাকে হতে পারে, কানে হতে পারে, বুকে হতে পারে, পেটে হতে পারে, পিঠে হতে পারে। সো ইন জেনারেল যে কোনো জায়গায় হতে পারে। হিলিং অফ উন্ড ডিলেড, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, হেমারেজিক ডায়াথেসিস। আমার চান করতে ভালো লাগে না, গোসল করতে ভালো লাগে না, অ্যাভারশন টু বাথ অর ডিজায়ার বার বাথ। আমার রাত্রিবেলা ভালো লাগে না, রাতে সব বাড়ে। তো আমার অ্যাজ এ হোল, পার্টিকুলার নয়, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। সো এগুলো হচ্ছে ফিজিক্যাল জেনারেল, মানে পেশেন্টের অ্যাজ এ হোল জেনারেল, কিন্তু মানসিক না। মানসিকগুলো আলাদা, সেগুলো জেনারেল। আর পার্টিকুলার সিমটম মানে নাক, চোখ, কান, গলা, বুক, পেট, এইসব। এখন এই পার্টিকুলার সিমটমের দাম সব থেকে কম। হোমিওপ্যাথিতে আমাদের ডাক্তারেরা পার্টিকুলার সিমটম নিয়ে বেশি মাথা ঘামায়। কি হয়েছে ডাক্তারবাবু? আমার পেটটা ব্যথা করছে। পেট ব্যথা করছে, কি দাম দেবো না? নিশ্চয়ই দেবো। কি হয়েছে? আমার কান না, কানের মধ্যে ব্যথা করছে। তো তাকে কি আমি দাম দেবো না? দেবো। কি হয়েছে? আমার পায়ের বুড়ো আঙুলের যে জয়েন্টটা, ওই জয়েন্টে 3 দিন ধরে খুব ব্যথা হচ্ছে। দাম দেবো না? নিশ্চয়ই দেবো। তাহলে এই পার্টিকুলার সিমটমের দাম কখন দেবো? অ্যাকিউট কেসে, 3 দিন, 4 দিন, 5 দিন হয়েছে, জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, হঠাৎ করে ব্যথা হলো, তার দাম দেবো। কিন্তু রোগী যখন অনেকগুলো কষ্ট নিয়ে আসছে, মাথার যন্ত্রণা নিয়ে আসছে, সেটা তো পার্টিকুলার মাথা, কিন্তু এসবের চিকিৎসা করতে আমি ইন জেনারেল সিমটমসের দাম দেবো, তার সঙ্গে পার্টিকুলারের দাম দেবো। তাহলে জেনারেলের দাম দেবো আর পার্টিকুলারের দাম দেবো। পার্টিকুলারের দাম কখন দেবো? পার্টিকুলারের দাম দেবো পার্টিকুলার সিমটম যখন কোয়ালিফাইড হবে, মানে গুরুত্বপূর্ণ হবে। কি গুরুত্বপূর্ণ হবে? আইদার কজেশন, তার নির্দিষ্ট কোনো কারণ আছে, ওই পয়েন্টগুলো বিচার করে দেখব। অর সেন্সেশন, তার নির্দিষ্ট কোনো অনুভূতি আছে। অর অ্যাগ্রাভেশন, তার নির্দিষ্ট কোনো বৃদ্ধি আছে। অর অ্যামিলিওরেশন, তার নির্দিষ্টভাবে কোনো কমার কথা আছে। when it is qualified, when it is modified by such conditions. কানে ব্যথা হচ্ছে, হ্যাঁ, কেন হলো? তাহলে কজেশন কিছু দেখব, কিংবা মডালিটি, যেখানে যা পাবো। এক জায়গায় সব আমি নাও পেতে পারি। না, হাম হয়েছিল, এই হামের সর্দি কাশিটা যে ছিল তখন খুব খারাপ ছিল, তারপর হাম তো সেরে গেল, তারপর থেকে কানের ব্যথাটা আর যাচ্ছে না। আমি রেপার্টরি দেখলাম যে পেন ইন দ্য ইয়ার মেজেলস আফটার পালসেটেলা ইজ দ্য রেমেডি। তাহলে আমি কি চোখ বন্ধ করে পালসেটেলা দেবো? না। আমি কি করব? আমি পালসেটেলা আর 2-1টা সিমটম আছে কিনা জানার চেষ্টা করব। সেগুলো জেনারেলে চলে যাব, যে জল পিপাসা কেমন? না, একদম নেই। রাগ কেমন গো বাচ্চাটার? না, ওর রাগ নেই ডাক্তারবাবু। মাই পালসেটেলা ইজ সিলেক্টেড। তাহলে আমি জেনারেল সিমটম, পার্টিকুলার কমপ্লেন নিয়ে রোগী আসলে আগে আমি পার্টিকুলারের কন্ডিশনাল সিমটমসগুলো জানবো, কজেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স, এইগুলো দিয়ে। পায়ের কোথায় ব্যথা হচ্ছে? বুড়ো আঙুলে ব্যথা হচ্ছে। কদিন ধরে? এই 3 দিন ভীষণ ব্যথা, বুঝলেন, একদম হাঁটতে পারছে না। হতে পারে গাউট।
আমি ইউরিক অ্যাসিড করেছি ডাক্তারবাবু, আমি বলার আগে ইউরিক অ্যাসিড করে এনেছি। এই দেখুন ইউরিক অ্যাসিড 10 হয়ে গেছে। এই তো নর্মালি আমি দেখলাম, আমি তো ভূগোল সার্চ করেছি করে আমি দেখলাম যে 7 পর্যন্ত নর্মাল থাকে, আমার তো 10। তুমি কি করলে? ইউরিক অ্যাসিডের ওষুধ খুঁজতে আরম্ভ করলে। হ্যাঁ, আমার তো ক্লাসে মাস্টারমশাই বলেছিল আর্টিকা ইউরেন্স মাদার দিতে হবে, আর্টিকা ইউরেন্স মাদার দিতে আরম্ভ করলে, বা বেনজোইক অ্যাসিড দিতে আরম্ভ করলে, বা রাস্টক্স দিতে আরম্ভ করলে। কিন্তু তা হবে কেন? তাতে রোগ সারবে না, হয়তো কমতে পারে, একেবারে যে কমবে না তাও নয়, হয়তো একটু চেঞ্জ, সামান্য প্যালিয়েট হতে পারে। এই প্যালিয়েশনগুলোকে বলা হয় সারফেস প্যালিয়েশন, মানে সাময়িকভাবে কমলো। তার মানে যেমন বগলে কারো চুলকানি আছে, একজন মহিলার ইঙ্গুইনাল রিজনে গ্রোইনে চুলকানি আছে, ঘা গ্রাফাইটিসের মতো রস বেরোচ্ছে, কিন্তু কি করলো, বিয়ে বাড়ি যাওয়ার সময় খুব ভালো করে সুন্দর দামদামি কি সব শাড়ির নাম টাম আছে পরে টরে একদম মেকআপ করে সুন্দরভাবে চলে গেল। কিন্তু লোকে জানতে পারলো না ওই এক জেলাতে বিশ্রী ধরনের গ্রাফাইটিসের মতন চুলকানি আছে। সে যখন বাড়িতে গিয়ে কাপড় টাপড় ছাড়বে তার ওখানে চুলকাতে আরম্ভ করবে, তার গ্রয়নে বিশ্রী গ্রাফাইটিসের মতন চুলকানি আছে। তাহলে চাপা দিয়ে রেখেছিল, ভালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, সভ্য সমাজে সভ্য মানুষের কাছে যাচ্ছে বলে। একে বলা হয় প্যালিয়েশন, সারফেস প্যালিয়েশন। আপাতত দেখাচ্ছে না, আপাতত চাপাচুপো দিয়ে রাখছে। তো হোমিওপ্যাথি ওইসব আর্টিকা ইউরেন্স দিলে, বা ঠান্ডাতে কমছে পায়ের ব্যথা, হ্যাঁ লিডাম্প্যাল দাও, সাময়িক কমবে, কিন্তু তার সাথে অন্য জেনারেল সিমটম নিয়ে যদি না দেওয়া যায়, চিকিৎসা না করা যায়, রোগটা পুরোপুরি যাবে না। সাময়িক প্যালিয়েশন করতে পারে, সেটা খুব দোষের হবে তা আমি বলবো না। রোগী খুব বাড়াবাড়ি হচ্ছে, রোগী চলে যেতে পারে, প্যালিয়েশন করা যেতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম 2-4 দিনের মধ্যেই তাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট খুঁজতে হবে। ঠান্ডা, বরফের মতন ঠান্ডা লাগালে আমার পায়ের ব্যথাটা কমে যাচ্ছে, আমি লিডাম্প্যাল দেবো, কিন্তু লিডাম্প্যালে না সারতে পারে। লিডাম্প্যালের সুপারফিশিয়াল মেডিসিন, আমি তখন দেখবো ডিপ অ্যাক্টিং তো ঠান্ডাতে আরো অনেক ওষুধে কমে, লিডাম্প্যাল এখানে ব্যথাটা কভার করলো আর ঠান্ডা রিলিফ কভার করলো। কিন্তু এবার আমি কেস টেকিং করলাম, কেস টেকিং করে কি দেখলাম যে রোগী হট পেশেন্ট, রোগী কিন্তু চিলি না। লিডাম্প্যাল চিলি পেশেন্ট, শীত বেশি, কিন্তু আমার রোগী হট পেশেন্ট, তার হাতে পায়ে জ্বালা আছে, সে মিষ্টি খেতে ভালোবাসে, সে পাতে কাঁচা নুন খায়, তার স্মৃতিশক্তি বড়ই দুর্বল, তার ছোটবেলায় গনোরিয়া হয়েছিল, তার বংশে হাঁপানি আছে, তার মেডিসিন হয়ে গেল মেডোরিনাম। এই মেডোরিনাম না দিলে তাকে সুস্থ করা যাবে না। কি হয়েছে তোমার? আমার এই তো একজিমা আছে ডাক্তারবাবু, আপনি যে গল্পটা বললেন না, বিয়ে বাড়িতে গিয়েছিল ভালো শাড়ি টাড়ি পরে আর বগলে একজিমা আছে, আমার তো, আমি তো সেই রোগী, তো আমাকে ওষুধ দিন। কিরকম রস তোমার? পাতলা রস না আঠার মতন? আমার আঠার মতন চটচটে রস। গ্রাফাইটিস, গ্রাফাইটিস পরে 7 দিন পরে সেটা খুব কমে গেছে, অনেকটা ভালো। বাহ, তুমি খুব খুশি হলে, আমার গ্রাফাইটিসের রোগী সেরে গেল। ফেসবুকে বড় বড় পোস্ট দিলাম, একবারে ওষুধ একেবারে ম্যাজিক দেখিয়ে দিলাম। 15 দিন পরে রোগী আসে, ডাক্তারবাবু আবার তো বেড়ে গেল। আচ্ছা ঠিক আছে, গ্রাফাইটিস 200, না এবার আর কমছে না, 1M কমছে না। কেন? গ্রাফাইটিস এখানে সারফেস প্যালিয়েশন করেছিল, কারণ আমি কেস টেকিং করিনি, আমি গুছিয়ে রোগীটাকে দেখিনি। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে এবার দেখি তোমার আর কি অসুবিধা আছে। না, আর কি বিশেষ কিছু অসুবিধা নেই। তোমার শীত বেশি না গরম বেশি? গরম বেশি। গ্রাফাইটিস তো চিলি পেশেন্ট ছিল। তুমি এখানে কোনো মলম লাগিয়েছিলে? মলম তো 3 বছর ধরে লাগাচ্ছি ডাক্তারবাবু, মলম না লাগালে বাঁচবো কি করে? মলম লাগিয়ে লাগিয়েই তো বেঁচে আছি। লং কন্টিনিউইং সাপ্রেশন ফর লাস্ট 3 years। হট পেশেন্ট। আচ্ছা তোমার হাতের তলা, পায়ের তলা, মাথায় সব জ্বালা করে? জ্বালা মানে ফেটে যায়। পা তো আমি রাত্রে ভিতরে রাখতে পারি না, বাইরে রাখতে হয়। খাবার দাবারের মধ্যে কি পছন্দ করো? মিষ্টি, নুন, ঝাল, টক, মিষ্টি। মিষ্টির প্রতি আমার সুগার হচ্ছে, ডাক্তাররা বারণ করেছে, তাও আমি সামলাতে পারি না। শেষ পাতে আমার 2টো রসগোল্লা চাই ডাক্তারবাবু। চান করতে ভালোবাসো? না না, ওইটাই বড্ড অ্যালার্জি। এই মনে হয় এখন থাক, আজকে দেরি হয়ে গেল, আর করবো না। তো অ্যাভারশন টু বাথ,
জিনিসপত্র গুছিয়ে টুচিয়ে রাখো না, ছড়ার ছিটানো থাকে। গোছানোর সময় কোথায় আমার ডাক্তারবাবু? আমি কাজের লোক, কত ব্যস্ত মানুষ জানেন। রোগী ছিল সালফারেট, তুমি দিচ্ছিলে কি? গ্রাফাইটিস। কেন? তুমি চামড়া নিয়ে পড়ে আছো, মানুষটাকে ভুলে গেছো। আর মানুষটাকে যখন আমি দেখলাম, মানুষটা সালফারেট। তাহলে আমরা হোমিওপ্যাথির চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা করছি, এই ভুলটা চলছে। তো পার্টিকুলার সিমটমস যদি কোয়ালিফাইড হয়, তার সাথে জেনারেল সিমটম, মেন্টাল সিমটমকে যদি মেশানো যেতে পারে, সেটাই হবে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচই শেখাতে চাইছি। তাহলে হোমিওপ্যাথিক আর্ট কিরকম হবে আমি বললাম, কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন না জানলে, কোনটা কমন, সার্জারি না জানলে কোনটা কমন কোনটা আনকমন তুমি বুঝতে পারবে না। সেদিন আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন জানার খুবই দরকার আছে, রোগ সম্বন্ধে জানার খুবই দরকার আছে। যেমন আমি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম কালকের কিছুটা আলোচনা করেছিলাম, যে আমাদের মেন জিনিস গ্যাস্ট্রো ইন্টেস্টিনালে কি কি দেখতে হয়। যেমন খিদে হচ্ছে না, তুমি ওষুধ দেওয়ার জন্য ব্যস্ত হলে তুমি ক্যান্সার অফ দ্য স্টমাক হয়েছে কিনা বুঝতে পারলে না, কিংবা সাইকোলজিক্যাল হয়েছে কিনা বুঝতে পারলে না, বা সিরোসিস অফ দ্য লিভার হয়েছে কিনা বুঝতে পারলে না, বা ক্রনিক গ্যাস্ট্রাইটিস, পেট ফুলে আছে, পেটের ভিতরে খাবার গেলে অস্বস্তি হচ্ছে, খেতে চাইছে না, সেগুলো জানতে হবে। ওয়াটার ব্রাশ, মুখে জল আসছে, আচ্ছা ওয়াটার ব্রাশ বলে কেন? মুখে হঠাৎ করে জল ভর্তি হয়ে যায়, জলটা কোত্থেকে আসে, পানিটা কোত্থেকে আসে? হঠাৎ আকাশ থেকে আসে, আসমান থেকে আসে না, এটা কি তাহলে হঠাৎ করে কোত্থেকে? আর তো স্যালাইভা, আমাদের নর্মাল যে স্যালাইভা, সেই তো আর কোত্থেকে আসবে? আর রুট কোথায়? একটু চিন্তা করতে হবে তো। এক্সেসিভ স্যালাইভা, তাহলে স্যালাইভা তো ছিল না, স্যালাইভা তো একটা নর্মাল কন্ডিশনে তৈরি হচ্ছে, হঠাৎ করে স্যালাইভা কোত্থেকে এলো? দিস ইজ দি সাডেন ফিলিং অফ স্যালাইভা ইনটু দ্য মাউথ ক্যাভিটি। হঠাৎ করে প্রচুর স্যালাইভা এক ঝলক চলে এলো। কেন এক ঝলক চলে এলো? ডিউ টু রিফ্লেক্স মেকানিজম, ডিউ টু রিফ্লেক্স রেসপন্স অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। পাকস্থলী, স্টমাক, ডিওডিনাম, এদের একটা রিফ্লেক্স মেকানিজম, হঠাৎ করে ওরা ঝাঁকি মেরে উঠলো, সঙ্গে সঙ্গে তোমার স্যালিভারি গ্ল্যান্ড থেকে বেশি রস তৈরি হয়ে গেল। দিস ইজ কল্ড ওয়াটার ব্রাশ। বমি, তুমি হয়তো খালি ইপিকাক ভাবছো, এটা ভাবছো, আর্সেনিক ভাবছো, ফসফরাস ভাবছো, কিন্তু বমির কারণ তোমাকে জানতে হবে। অনেক রকম কারণে বমি হয়, কালকে আমি বলেছিলাম। ব্রেন টিউমারের কারণে হতে পারে, প্রেগনেন্সি ফর্ম করেছে কিনা হতে পারে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পাকস্থলীর নিচের থেকে খাবার ঠিক মতন যাচ্ছে না, তার জন্য বমি হতে পারে। সেই বমিতে গন্ধ থাকবে, খাবার যাচ্ছে না, খাবার জমে যাচ্ছে, সেই বমিতে গন্ধ থাকবে। যে বমি খুব টক বা তিতো, সেটা বুঝতে হবে ইসোফেজিয়াল রিফ্লেক্সের জন্য হচ্ছে, কারণ তার মধ্যে খাবার গিয়েছিল পেটের দিকে, স্টমাকে, সেই খাবারটা আবার উঠে আসছে উপরের দিকে চাপে, তাহলে তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে, তার মধ্যে কিছু বাইল থাকবে। সো দিস ভমিটিং ইজ ডিউ টু রিগারজিটেশন অফ ফুড কামিং ফ্রম দ্য স্টমাক আপওয়ার্ডস, কামিং ফ্রম দ্য স্টমাক আপওয়ার্ডস। তাহলে জেনারেলি এটা বিটার হবে বা সাওয়ার হবে, অ্যাসিড বেশি থাকলে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি থাকলে টক হবে, আর যদি পিত্ত বেশি সিগ্রেশন হয় তাহলে সেটা তিতো হবে। একটু আমার টক বমি হয়, তুমি জিজ্ঞেস করো টক হয় বমিটা, মুখে জল আসছে না তিতো? আমার খুব টক হয়, বুঝতে হবে যে স্টমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি সিগ্রেশন হচ্ছে। আর যদি তিতো হয়, তাহলে বাইল বেশি আসছে। সো এগুলো জানতে হবে। দিস ইজ কল্ড রিগার্জিটেশন অফ ফুড, দিস ইজ কল্ড রিগার্জিটেশন অফ ফুড। আর হঠাৎ করে মুখে লালা ভর্তি হয়ে গেল, দ্যাট ইজ কল্ড ওয়াটার ব্রাশ। ফ্ল্যাটুলেন্স, gas under normal circumstances, a small amount of gas is swallowed with the food and drink. খাবারের সাথে সাথে অল্প পরিমাণে গ্যাস যাচ্ছে, কিন্তু
কিছু কিছু গ্যাস আবার বেরিয়ে যায়, বেলচিং, ঢেকুর দেওয়ার আকারে কিছু কিছু গ্যাস বেরিয়ে যায়। সাম অফ দ্য গ্যাস মে বি এক্সপেলড বাই ইরাকটেশন অর গ্যাস। বাচ্চাদের এই খাবারের সাথে দুধের সাথে খাবারের সঙ্গে যে গ্যাস যায় সেটা বের করে দেওয়া হয়, তাকে বার্পিং বলে। তুমি জানো না বার্পিং কি জিনিস? বলতো বাচ্চা খুব বমি করছে বমি করছে, বমির ওষুধ দিয়ে যাচ্ছ, সেই গ্রামের বাচ্চা বা সেই মা অশিক্ষিত, লেখাপড়া জানে না, তাকে বার্পিং প্রসেসটা তুমি শেখাওনি। বলতে হবে তুমি শুধু ওষুধ না দিয়ে বার্পিং কি জিনিস, বাচ্চাটাকে শোয়াতে হবে কাঁধে, মা পেটটা থাকবে কাঁধে, আর দুধ খাওয়ানোর পরে প্রত্যেকবার দুধ খাওয়ানোর পরে পিঠে একটু হালকা করে চাপড়া মারতে হবে, হোক হোক করে বাচ্চার কিছু গ্যাস, এক্সট্রা গ্যাসটা বেরিয়ে যাবে, তাকে বলা হয় বার্পিং। তাহলে বার্পিং তুমি জানো না, বাচ্চাদের ক্ষেত্রে বার্পিং, আর বড়দের ক্ষেত্রে এমনিতেই কিছুটা গ্যাস বেরিয়ে যেতে পারে। সাম উইল বি অ্যাবজর্বড বাট দ্য নাইট্রোজেন উইল বি এক্সপেল পার রেকটাম। রেকটাম দিয়ে নাইট্রোজেন যদি বেঁচে থাকে, রেকটাম দিয়ে বেরিয়ে যেতে পারে। সো সেটা আমাকে জানতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রত্যেকটা সিস্টেমে, ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমে না জানলে আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ট্রিটমেন্ট করা খুব মুশকিল হবে। আমাদের অ্যাবডোমিনাল কলিক, পেট ব্যথা জানতে হবে। পেট ব্যথা অনেক কারণে হয়, কি পেট ব্যথা হয়, কেমনভাবে হয়, তুমি যদি না জানো তাহলে তুমি ট্রিটমেন্ট করতে অসুবিধায় পড়বে। যেমন আমি দু একটা পেট ব্যথার কথা বলছি যাতে করে বুঝতে সবার সুবিধা হয়। পেট ব্যথাকে ইংরেজিতে বলা হবে কলিক, ডাক্তারিতে কলিক, COLIC, কলিক মানে পেট ব্যথা। আর COLLAGUE, কলিক, বাংলায় উচ্চারণ হবে ক লয় দীর্ঘ গ, বানানটাও বড়, COLLAGAUE, কলিক মানে বন্ধু। আমার একসাথে আবার কলিক, আমার অফিসে একসাথে কাজ করি, আর এই কলিক হচ্ছে ক লয় রস্যি ক, কলিক মানে পেট ব্যথা। সো কলিক মিনস কলিকি পেন। ভিসারের মধ্যে, ফলো অর্গানের মধ্যে যে ব্যথা হয় তাকে বলা হয় কলিক। এ কলিকি পেন অকার্স when the muscular wall of the hollow tube attempting to force certain contents of the tube out, যখন টিউবের মধ্যে থেকে কিছু জিনিস বের করে দিতে চায়, ও নিতে পারছে না, সহ্য করতে পারছে না, বা কোনো অসুবিধা হচ্ছে, তাকে বলা হয় কলিক। দি পেইন অলওয়েজ গ্রাইপিং ইন নেচার, কামড়ে ধরছে। তাহলে যদি কামড়ে ধরা ব্যথা হয় তোমাকে বুঝতে হবে কলিক। স্টোমাকের কলিক হচ্ছে, ডিউডেনামে কলিক হচ্ছে, কিডনিতে কলিক হচ্ছে, পেন। কিন্তু যদি কামড়ানো ব্যথা না হয়, গ্রাইপিং পেন না হয়, তাহলে কিন্তু স্টোমাক, ডিউডেনামে এসব জায়গায় ব্যথা হচ্ছে না, কিডনিতে ব্যথা হচ্ছে না, গলব্লাডারে ব্যথা হচ্ছে না, ইউটেরাসে ব্যথা হচ্ছে না। তাহলে ক্রাম্পিং পেন, যেটা হলো অর্গান, যার ভিতরে ফাঁকা জায়গা আছে, কারণ সেইখানে হলে কলিক হবে। তাই প্যানক্রিয়াসের ব্যথা কখনো কলিকই হবে না, কারণ ভিতরে ফাঁপা নেই, ওর ব্যথা অন্যরকম, বর্ষা তীর ফেলার মতন, বর্ষা বেদানোর মতন, ল্যান্সিনেটিং পেন যাকে বলা হয়। মাস্কুলার পেন কলিকি পেন হবে না। তোমার বুকে ব্যথা হচ্ছে, কিরকম ব্যথা হচ্ছে, কেউ কামড়াচ্ছে না, ঝিলিক মারা ব্যথা, লাইটেনিং পেন, বা টেনে ধরছে যেন, পিঞ্চিং পেন। কলিকি পেন শুধু ফাঁপা অর্গানের মধ্যে হবে, ইউটেরাস, স্টোমাক, ডিওডেনাম অ্যান্ড গলব্লাডার অ্যান্ড ইন্টেস্টিন, এইগুলোকে বলা হয় কলিক। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স ফাঁকা, কোনো কাজে লাগে না। সো পেইন ইজ অলওয়েজ গ্রাইপিং ইন নেচার, এক্সক্রুসিয়েটিং ইন নেচার, এটা আমাদের মনে রাখতে হবে। কিছু কিছু কলিকের মধ্যে আমাদের ভাগ জানতে হবে। বিলিয়ারি কলিক, তুমি পেটে ব্যথা হচ্ছে ডান দিকে উপরের দিকে, এখন বিলিয়ারি কলিক না ইউরেটারি কলিক না রিনাল কলিক, কোন কলিক তুমি কি করে বুঝবে পেট ব্যথা? বিলিয়ারি কলিক বা গলস্টোন কলিক যদি হয়, তাহলে সিভিয়ার কলিকি পেন
over the right hypochondriac region. হাইপো মানে নিচে, কন্ড্রা মানে রিব, ঠিক রিবের নিচে ব্যথাটা হচ্ছে। সি দ্য কলিকি পেন, কলিক বলেই তার নাম হয়েছে কলিকি পেন, যা ফাঁকা অর্গানের ভিতরে হচ্ছে। তাহলে পেটের ডান দিকে ঠিক রিবের নিচে যদি ব্যথা হয় তাকে আমরা বলবো বিলিয়ারি কলিক। এই বিলিয়ারি কলিক দুই কারণ হতে পারে, পাথর হয়নি, এমনি গলব্লাডারটা ইনফেকশন হয়েছে, ফুলে গেছে, তাকে বলা হয় কোলিসিস্টাইটিস। সো কোলিসিস্টাইটিসের কারণ হতে পারে, আবার পাথরে ভরে গেছে তার কারণ হতে পারে কোলিলিথিয়াসিস, তাকে বলবো আমরা কোলিলিথিয়াসিস বা গলব্লাডার স্টোন। সো biliary colic. So biliary colic means either gallbladder colic, either gallbladder pain, stone, or normal gallbladder inflammation. So severe colicky pain in the right hypochondriac region, number one. 2 number key point পাবো, the pain is always radiating to the back, পিছন দিকে যাবে। গলব্লাডার যদি হয় তাহলে তার পিছন দিকে বেশিরভাগ ক্ষেত্রে। এবার কথা হলো, সব লোকের ক্ষেত্রে কিন্তু যাবে, সব কিছু পাবো এমন কোনো কথা নেই, অনেকে নাও পেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে। তাই আমরা ডাক্তারিতে বলা হয় মোর অর লেস, পারহ্যাপস, প্রবাবলি, এক্সপেক্টেড, ইন জেনারেল, গড়পড়তায়, বেশিরভাগ ক্ষেত্রে, এক্সেপশন সবসময় থাকে। সো দি পেইন রেফার্স to the inferior angle of the right scapula and also right shoulder. কিন্তু ওই যে বললাম মেডিকেল সায়েন্সে সবসময় 2, 2, 4 হবে না। This pain also may refer to the left shoulder or left side of the back, but very rare. যেটা আমাদের বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, in general, common. So commonly the gallbladder pain, the gallbladder pain দুই কারণ হতে পারে। গলব্লাডারের রাইট হাইপোকন্ড্রিয়াকে ব্যথা হলেই যে সবসময় পাথর হয়েছে তা না, এমনি গলব্লাডারে ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, ফুলে যেতে পারে। কি করে কোন জায়গায় বুঝবো সেটা একদিন পেশেন্ট নিয়ে আমি আমাকে যখন কোর্স হবে আমি দেখাবো। উপরে পেটের এই যে জুগুলার নস, এটাকে বলা হয় জুগুলার নস, এইখান থেকে এই হাড়টা আরম্ভ হলো স্টারনাম। স্টারনামের প্রথম পার্টটার নাম হচ্ছে ম্যানুব্রিয়াম। ম্যানুব্রিয়ামের পরের পার্টটার নাম হচ্ছে বডি। আর বডির পরে একটা ছোট্ট পয়েন্টেড পোর্শন আছে, হাত দেবে, ওটাকে চলতি বাংলায় লোকে বলে কড়া। কড়া বলে তো মেডিকেল সায়েন্সে কিছু নেই, ওর নাম হচ্ছে জিফয়েড প্রসেস। তো এই জিফয়েড প্রসেসে একটা দড়ি বাঁধা আছে, মানে লিগামেন্ট, টেনে ধরে একদম একদম পেটের নিচে, পুরুষের ঠিক পুরুষাঙ্গের উপরে, পুরুষের ঠিক পুরুষাঙ্গটা যেখানে আছে সেইখানে দুটো হিপ বোন জোড়া লেগেছে, ওকে বলা হয় সিম্ফাইসিস পিউবিস। ওই দুটো হিপ বোন যেখানে জোড়া লেগেছে ওইখান থেকে একটা দড়ি টেনে এই জিফয়েড প্রসেসে বাঁধা আছে। ঠিক ছাদে যেমন কাপড় মেলার জন্য এদিক থেকে একটা খুঁটি বেঁধে, ওদিক থেকে খুঁটি বেঁধে অনেকে দড়ি বাঁধে। এই দড়িটার নাম হচ্ছে লিনিয়া অ্যালবা, লিনিয়া অ্যালবা। সো এর দুই দিকে দুটো লম্বা করে মাসেল আছে, এরকম যদি লিনিয়া লম্বা থাকে, তার দুই দিকে এই যে এরকম যদি থাকে লিনিয়া অ্যালবা, তার দুই দিকে 1 ইঞ্চি মতন চওড়া দুটো মাসেল থাকে। আমি ডেড বডি আগে ক্লাস নিতাম, আমি জানি এসব অনেক কেটেছি। 1 ইঞ্চি করে লম্বা মাসেল থাকে, সেই মাসেলটার নাম হচ্ছে, মাসেলটা কোথায় আছে? এটা পেটে, অ্যাবডোমেন, অ্যাবডোমেন থেকে অ্যাবডোমিনিস। আর মাসেলটা সোজা স্ট্রেটের আরেকটা ইংলিশ হচ্ছে রেকটাস। রেকটাস মানে সোজা, RECTUS, রেকটাস অ্যাবডোমিনিস। এই রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ঠিক পাশে হাত দিলে রোগীকে বলতে হবে দম নাও, দম ছাড়ো। জয় দম নাও, দম নিলে কেবল জোরে জোরে দম নিলে পেটটা ফুলে উঠবে। দম নেওয়ার সময় তুমি হাতটা ওই পজিশন রাখো, এবার বলো যে দম ছাড়ো জোরে জোরে। যেই ছাড়বে তখন পেটটা ভিতরে ঢুকে যাবে, তখন তোমার আঙুলগুলোও ভিতরে ঢুকাতে হবে, ঢুকালে রোগী লাফ দিয়ে উঠবে ব্যথায়। এটা এইভাবে গলব্লাডারের কোনো গন্ডগোল আছে কিনা টেস্ট করার জন্য এইটা আবিষ্কার করেছিল ডক্টর মার্ফি। তাই একে বলা হয় মার্ফিস সাইন, একে বলা হয় মার্ফিস সাইন। তাহলে ব্যথা ওখানে হবে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, জাস্ট ল্যাটারাল টু, বাইরের দিকে। বডির ভিতরের দিকে হলে মিডিয়াল, বডির বাইরের দিকে হলে ল্যাটারাল, জাস্ট ল্যাটারাল টু রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। আর ব্যথা পিছন দিকে রেফার করবে, রাইট শোল্ডার বা রাইট ব্যাক।
গলব্লাডারে যদি ডিস্টারবেন্স হয় তাহলে ঢেকুর ওটার একটা হিস্ট্রি থাকে, তাকে বলা হয় গলব্লাডার ডিসপেপসিয়া। সেগুলো ডিসপেপসিয়ার কি কি সিমটম থাকে একটু আগে বললাম। মুখে অনেক সময় প্রচুর জল হঠাৎ করে ভরে দেয়, তাকে বলা হয় ওয়াটার ব্রাশ। অনেক সময় উপরের দিক থেকে নিচের দিক থেকে চাপ দেয় উপরের দিকে, দিলে একরকম গ্যাস বা জল জল উঠতে পারে। বিটার বা সাওয়ার, বাইল বেশি থাকলে বিটার হবে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি থাকলে টক হবে, সাওয়ার হবে। অ্যাসিড মানে টক, তাকে আমরা বলি ওয়াটার ব্রাশ, সরি, তাকে আমরা বলি রিগার্জিটেশন। রিগার্জিটেশন আর মুখে জল ভরে যাচ্ছে হঠাৎ, তাকে বলছি আমরা ওয়াটার ব্রাশ। আর একটা সিমটম আছে, তিনটে সিমটম এই ডিসপেপসিয়ার মেন থাকে। একটা হচ্ছে ওয়াটার ব্রাশ, একটা হচ্ছে রিগার্জিটেশন, আরেকটা হচ্ছে হার্ট বার্ন। HERT, হার্ট বার্ন, BURN, হার্ট বার্ন। সেটা এস্টার্নাম বোন আছে, এই বোনের তলায় ভিতরের দিকে জ্বালা করে, ব্যথা করে, জ্বালা জ্বালা ব্যথা, তাকে আমরা বলি হার্ট বার্ন। তো হার্ট বার্নের সাথে যদি এইসব সিমটমগুলো থাকে তাহলে ডিসপেপসিয়া, একসাথে বলি আমরা ডিসপেপসিয়া। মুখে টক জল উঠছে, মুখে হঠাৎ জল আসছে, নিচের থেকে উপরের দিকে একটা টক বা তিতো ভাব, ভেপার বা জলের মতো উঠছে, আর স্টারনামের পিছনে ব্যথা থাকছে। তাহলে স্টারনামের পিছনে ব্যথা, রেট্রোস্টার্নাল পেন, জল উঠছে মুখে, ওয়াটার ব্রাশ, নিচের থেকে চাপ দিচ্ছে রিগার্জিটেশন। এই তিনটিকে একসাথে বলি আমরা ডিসপেপসিয়া। তাহলে গলব্লাডারের যে ডিস্টার্বের কারণে যদি সব হয় তখন আমরা তাকে বলি গলব্লাডার ডিসপেপসিয়া। মেন সিমটম কি? হাউ হাউ করে ঢেকুর তোলে, সবসময় ঢেকুর উঠছে একটা। আচ্ছা, কেন উঠছে? সে প্রত্যেকটার কারণ আছে, প্রত্যেকটার মানে আছে। সো আর্জেন্ট অ্যামনাইটিকাম তুমি দিচ্ছ, হাউ হাউ করে ঢেকুর তুলছে, সারা মেটিমেটিকার মধ্যে একমাত্র আর্জেন্ট অ্যামনাইটিকামে খুব জোরে জোরে ঢেকুর তোলে, লাউড ইরাকটেশনস লেখা আছে, তুমি চালাচ্ছ কিন্তু কমছে না। কমবে কি করে? ও তো প্যাথোলজি আছে। যদি তাহলে আমি যদি জানতে পারি যে গলব্লাডারে পাথর হয়েছে আর তার জন্য জোরে জোরে হাওয়া করে ঢেকুর তুলছে, আমার আর্জেন্ট অ্যামনাইটিকামে খুব একটা কাজ হবে না, কারণ ওইটা রোগীর কমন সিমটম অফ দ্য ডিজিজ। কিন্তু গলব্লাডার নর্মাল, রোগীর কোলিসিস্টাইটিস নেই, রোগীর কোলিলিথিয়াসিস নেই, কিন্তু হাওয়া করে ঢেকুর তুলছে, তখন আর্জেন্ট অ্যামনাইটিকাম ইজ এ কমন পিকিউলিয়ার সিমটম। তাই কোনো ক্ষেত্রে একটি সিমটম কমন, আবার কোনো ক্ষেত্রে আনকমন। রোগীর যদি গলব্লাডারে পাথর থাকতো তাহলে হাউ হাউ করে ঢেকুর তোলা কমন সিমটম হতো, রোগীর যদি গলব্লাডারে পাথর নেই তাহলে আনকমন সিমটম, সেখানে আর্জেন্ট অ্যামনাইটিকাম অন্য সিমটমের সাথে মিলিয়ে আমি দিতে পারব। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে হক করে বমি করলে অনেকটা, রোগী যদি প্রেগনেন্সি হয় কমন সিমটম, প্রেগনেন্সি না হলে রোজ হচ্ছে সকালের দিকে বমি, নাক্সবাম ভাবতে পারি, অন্য আনকমন সিমটম। কোনো বমির ভাব নেই, সকাল দুপুর সন্ধ্যাবেলা, সকালে নয়, যখন তখন বমি করছে, তার ব্রেন টিউমার হতে পারে, পরীক্ষা করে দেখব। সো ব্রেন টিউমার হলে এটা কমন সিমটম, ব্রেন টিউমার না হলে এটা আনকমন সিমটম। তাই প্র্যাকটিস অফ মেডিসিন বা ডিজিজ সম্বন্ধে বা গাইনি সার্জারি প্রত্যেকটা অ্যালাইড বিষয় সম্বন্ধে আমাদের নলেজ থাকলে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবো, একটা জিনিসে আমাদের সম্যক ধারণা হবে যে হুইচ সিমটম ইজ কমন হোয়েন, কোনটা কখন কমন আর কোনটা কখন আনকমন। যেমন রাত কানা, রাতের বেলায় ঠিক মতন দেখতে পাচ্ছে না, আমি ওষুধ যদি খুঁজে বেড়াই, শত ওষুধ দিয়ে কাজ হবে না যদি তার ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে চোখে রেটিনার মধ্যে দুই রকম সেলস থাকে, একটা হচ্ছে রড সেলস, একটা হচ্ছে কন সেলস। এই রড সেলসগুলো এক ধরনের কেমিক্যাল সিক্রেশন করে, তার নাম রডোপসিন। এই রডোপসিন খারাপ হয়ে যায়, রডোপসিন নষ্ট হয়ে যায়, ফলে সে রাত্রে দেখতে পায় না, তাকে বলা হয় রাত কানা। তাকে যদি আমি ভিটামিন এ সাজেস্ট না করি, দি ক্যারোট কন্টেন্স ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ভিটামিন এ, তাকে আমি রোজ একটা করে কাঁচা গাজর খেতে যদি না বলি, তাকে আমি শত ওষুধ দিয়ে ছাড়তে পারবো না, বিকজ দেয়ার ইজ ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ। সো এই জন্য আমাদের অ্যালার্ট সাবজেক্ট জানার খুব দরকার। সো গলব্লাডার কলিক আমি বলছিলাম, সো ইট ইজ কজ ডিউ টু স্প্যাজম অফ দ্য গলব্লাডার
ফাঁপা অর্গান থাকলে কি হবে? স্পাজম করবে। আমরা যেমন ব্লাড প্রেশারের যে পাম্পিং বল চাপলে স্কুইজ করে, সেমনি এই ফাঁপা অর্গানগুলো স্কুইজ করে, স্টোমাক স্কুইজ করে। মাছ যেমন লাফায়, মাছ ধরে শোল মাছ যেমন লাফায়, তো স্কুইজ করে। অ্যাপেন্ডিক্স স্কুইজ করে, ইউটেরাস স্কুইজ করে, তাই ইউটেরাসে পেন হয়। মাসিকের সময় বেশি ব্যথা হয় কেন? কারণ ভিতরে যে প্রোডাক্ট জমেছিল, যে বিছানা তৈরি হয়েছিল নবজাতকের জন্য, সে নবজাতক আসেনি, কিন্তু বিছানাটা ভেঙে দিতে হবে, তাই স্কুইজ করছে। স্কুইজ যত করছে তত নার্ভ এন্ডিংয়ে চাপ পড়ছে, তত ব্যথা হচ্ছে। সো দ্য পেইন ইজ ইন্টারমিটেন্ট ইন নেচার। গলব্লাডারের ব্যথা মাঝে মাঝে হয়, আবার অল দ্য ভিসারাল পেইনস আর জেনারেলি intermittent in nature. If the stone lies within the common bile duct, যদি গলব্লাডার থেকে পাথরটা সরে গিয়ে কমন বাইল ডাক্টের মধ্যে চলে যায়, there will be no severe colicky pain. ডাক্তারবাবু, আমার ওষুধ ব্যথা হতো, কি ব্যথা হতো? তো আমি করেছিলাম, আল্ট্রাসাউন্ড করেছিলাম, আমার গলব্লাডারে পাথর ছিল, ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ খেয়েছি, ওই হাসান সাহেব, ওই হোসেন সাহেব, ওই বড় ডাক্তার, আরো অনেকের কাছে খেয়েছি, আমার ব্যথা আর নেই, আমি এখন পুরো ভালো আছি। তুমি কি আর এক্স রে করেছো? না। তোমার পাথরের সাইজ কত ছিল? 4 মিলিমিটার, 5 মিলিমিটার। পাথরটা গলব্লাডার থেকে বেরিয়ে কমন বাইল ডাক্টে চলে গেছে, আর যেই বাইল ডাক্টে চলে গেছে আর কোনো ব্যথা নেই। বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস। রোগী এখন ভেরি ডেঞ্জারাস কন্ডিশন আছে। যে কোনো সময় ওই পাথর একটু একটু করে আরো বেড়ে গিয়ে ওখান থেকে তো পুরো সরবে না, পুরো ডিওডেনামের সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, আই মিন দি অ্যাম্পুল অফ ভ্যাটারে যাবে না, যেখানে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট অ্যান্ড দ্য কমন বাইল ডাক্ট একসাথে জুড়ে গিয়ে গেছে, ওখানে যাবে কোনো গ্যারান্টি নেই। কিডনির পাথর নামতে চেষ্টা করে, গ্যারান্টির আছে, গ্যারান্টি দেওয়া যায়, কারণ কনস্ট্যান্ট জল খাচ্ছে, ইউরিন হচ্ছে, কিডনি জল পাঠাচ্ছে, নিচের দিকে আছে। হিউম্যান নেচার বা সবকিছু প্রকৃতির নেচার অ্যাকর্ডিং টু ল অফ গ্র্যাভিটেশন বাই নিউটন, নিচের দিকে নামছে তরল পদার্থ, জোরে চাপ দিচ্ছে কিডনি থেকে ইউরেটারে, পাথর নামতে পারে। এখানে তো কোনো ফ্লুইড চাপ দিচ্ছে না, বাইল একটু একটু যাচ্ছে, যখন মাছ মাংস ডিম খাচ্ছে সেটা চাপ দিবে না পাথরে। এক সময়ে ওই পাথর বেড়ে গিয়ে কমন বাইল ডাক্ট অবস্ট্রাক্ট করতে পারে, অ্যান্ড দ্য পারসন মে সাফার ফ্রম অবস্ট্রাকটিভ জন্ডিস। আর বাইল যেতে পারছে না, পিত্ত লিভার তৈরি করছে, হেপাটিক সেল তৈরি করছে, গলব্লাডারে আসছে, গলব্লাডারে পাঠাচ্ছে, কমন বাইল ডাক্টে গিয়ে আটকে যাচ্ছে, জন্ডিস হয়ে গেল। কি হলো? আমার তো পাথর হয়েছিল গলব্লাডারে, আমি তো হোসেন সাহেবের কাছে ওষুধ খেয়েছিলাম, আমি তো ভালো ছিলাম, আবার কি হলো? হোসেন সাহেব বলেছে তোমার অন্য রোগ হয়েছে, আমি কি করবো বা, আমি তোমার তো সেবার বাঁচিয়ে দিলাম, ভগবানের রহমতে তুমি বেঁচে গিয়েছিলে। সো দিস ইজ কল্ড ল্যাক অফ ডেফিসিয়েন্সি অফ নলেজ ইন প্র্যাকটিস অফ মেডিসিন, ডিজিজ, সার্জারি অর ডিফারেন্ট অ্যালাইড সাবজেক্টস। এবং কিডনিতে ছোট পাথর থাকলে যেটা কোনো ভয় কম থাকে, বাইল ডাক্টে, কমন বাইল ডাক্টে বা গলব্লাডারে ছোট পাথর থাকলে ভয় বেশি থাকে। কারণ কিডনিতে ছোট পাথর হলে বেরিয়ে যেতে সাহায্য করবে, আটকাবে না বাই প্রেশার অফ দ্য ইউরিন, এখানে বেরোতে চাইবে না, কমন বাইল ডাক্টের ভিতরে আটকে গিয়ে অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করবে। যদি কিডনির কথা বলছিলাম, কিডনির পাথরটা কিডনি থেকে বেরিয়ে যদি ইউরেটারে গিয়ে গেছে, সেখানে কিন্তু ব্যথা হতে পারে, কারণ ও বেরোনোর চেষ্টা করছে, বেরোতে পারছে না, চাপ দিচ্ছে। তো তখন যদি ব্যথা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ইউরেটারি কলিক। ইউরেটারি কলিক ইজ ডিউ টু ইউরেটারিক অবস্ট্রাকশন ডিউ টু ক্যালকুলি। পাথরের আরেকটা ইংরেজি হলো ক্যালকুলি। পাথরে আটকে থাকার জন্য এটা হতে পারে। দি পেশেন্ট সিজড উইথ সাডেন পেইন, হঠাৎ করে ব্যথা হবে, সাডেন পেইন স্টার্টিং ইন দ্য লয়েন অ্যান্ড রেডিয়েটিং ডাউন টু দ্য গ্রোইন। তাহলে আমি গলব্লাডার থেকে ভাগ করবো কি করে? গলব্লাডার তো রাইট হাইপোকন্ড্রিয়াক, ওখান থেকে পিছন দিকে যাবে, এর ব্যথাটা আর একটু নিচের দিকে হবে, আম্বিলিকাসের কাছাকাছি হবে,
কারণ আম্বিলিকাসের ঠিক উপরে, নাভির ঠিক উপরে যে লেভেল আড়াআড়ি যদি কাটি, দ্যাট ইজ কল্ড ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্স মানে আড়াআড়ি, ট্রান্স মানে আড়াআড়ি, আড়াআড়ি আড়াআড়ি যদি কাটা হয় বডিতে কিছু আড়াআড়ি, এই আমার ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্স 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 আড়াআড়ি। আর এইভাবে যদি কাটা হয় তাকে বলা হয় ভার্টিক্যাল। তাহলে এইভাবে যদি কোনো লাইন বডিতে টানি তাকে বলবো ভার্টিক্যাল লাইন। আর এইভাবে যদি কোনো লাইন টানি, এর দুটো ইংরেজি আছে, একটা হলো ট্রান্সভার্স, আরেকটা হলো হরাইজন্টাল, আরেকটা হলো হরাইজন্টাল। তাহলে ওই আম্বিলিকাসের উপরে, আমি তো দাঁড়িয়ে পড়াচ্ছি, আমি পেট দেখাতে পাচ্ছি না, অনেক নিচে। তাহলে আম্বিলিকাসের উপরে যদি এরকম আড়াআড়ি পেটটাকে কেটে দিই, ঠিক আম্বিলিকাসের একটু উপরে, ওইটা হচ্ছে লাম্বার, পিছন দিকে, সামনের দিকে, এই পিছন দিকে লাম্বার 1 আর লাম্বার 2 ভার্টিব্রাল লেভেলে পড়ে। লাম্বার 1 and 2 ভার্টিব্রাল লেভেল। ওই লেভেলে পেটের মধ্যে অনেক জিনিসপত্র আছে, ওই লেভেলে পেটের মধ্যে অনেক জিনিসপত্র আছে। ঠিক ওই লেভেলে পড়ে স্টোমাকের পাইলোরাস, স্টোমাকের পাইলোরাস। আমি ছবিতে দেখাচ্ছি। পাকস্থলী, এটা মুখ। পাকস্থলী, এটা হচ্ছে ইসোফেগাস। স্টোমাকের এই উপরের দিকে অংশে খাবার থাকে না, এখানে গ্যাস থাকে, ফান্ডাস। এর সঙ্গে ইসোফেগাসের যেখানে জাংশন হয়েছে, এর নাম হচ্ছে কার্ডিয়াক এন্ড অফ দা, মানে কার্ডিয়াক মানে হার্ট, হার্টের কাছাকাছি বলে এর নাম হচ্ছে কার্ডিয়াক এন্ড। এই যদি রোগী যদি কখনো খাবার পরে বলে ডাক্তারবাবু এই জায়গাটা দেখায়, এইখানে না সিদ্ধ ডিমের মতন শক্ত হয়ে আছে, আমার এই জায়গাটা শক্ত হয়ে আছে, একটাই মাত্র মেডিসিন মনে রাখবে, এবিস নাইগ্রা। এবিস নাইগ্রা 3x 6 30 যে কোনো পোটেন্সি দাও। এটা ডিসপেপসিয়া উইথ দি সিমটমস অ্যাজ ইফ হার্ড বয়েলড এগ, শক্ত সিদ্ধ ডিম এখানে আটকে আছে পাকস্থলীর ঠিক উপরে, অ্যাট দ্য জাংশন অফ দ্য ইসোফেগাস অ্যান্ড স্টোমাক। দ্য মেডিসিন ইজ এবিস নাইগ্রা। তো স্টোমাকের এই উপরের অংশটার নাম হচ্ছে ফান্ডাস, এখানে গ্যাস থাকে, খালি গ্যাস। এর পরের পোর্শনটার নাম হচ্ছে বডি অফ দ্য স্টোমাক। এরপরে হচ্ছে এই বডি যখন নিচের দিকে সরু হয়ে যাচ্ছে তখন এই তিনটে নাম আছে, পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানেল, আর যেখানে একদম শেষ হয়ে গেল ধরে নিই, তার নাম হচ্ছে, আলাদা করে মার্ক করা কিছু নেই, আমরা অ্যানাটমিস্টরা ধরে নিই, এটা হচ্ছে পাইলোরাস। এই যেই পাইলোরাসের পরের অংশটার নাম হচ্ছে ডিওডিনাম, তার পরের অংশটার নাম হচ্ছে ডিওডিনাম, তারপরে অংশ হচ্ছে ইন্টেস্টিন, যাকে বলাই জেজুনাম ইলিয়াম। জেজুনাম ইলিয়াম যেখানে শেষ হয়, তারপরে বাম দিকে, ডান দিকে একটা গর্তের মতন থাকে, এইখান থেকে কেঁচোর মতো বেরোয়, তার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স, তার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এইবারে এই পাইপ উপরের দিকে উঠছে, এর নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এর নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, একবারে লিভারের গা পর্যন্ত চলে যাবে। তারপরে এদিকে চলে আসবে, আমি একটু আগেই বলছিলাম, আড়াআড়ি কিছু থাকলে তার নাম ট্রান্সভার্স, আড়াআড়ি যদি কিছু থাকে আড়াআড়ি তার নাম ট্রান্সভার্স। এবারে উপর দিকে উঠছে তাই এর নাম অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে উপরে ওঠা, আর আড়াআড়ি যাচ্ছে বলে এর নাম ট্রান্সভার্স, ট্রান্সভার্স কোলন। এগিয়ে শেষ হচ্ছে, ধাক্কা খাচ্ছে কোথায়, স্প্লিন, এখানে আছে স্প্লিন, স্প্লিনে ধাক্কা খাচ্ছে। এইবারে নিচের দিকে নামছে, আবার যে নিচের দিকে নামবে ডিসেন্ডিং, সো অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন। আরে ট্রান্সভার্স কোলন লাইক এ প্যাড অফ ফ্যাট, ট্রান্সভার্স কোলনটা ফুলে গেছে, মোটা হয়ে গেছে, পেটের এইখানটায় আড়াআড়ি মোটা বেলোডোনা, বেলোডোনা। ট্রান্সভার্স কোলন ইজ এ প্যাড অফ ফ্যাট, বেলোডোনা, peculiar symptom. So this is called descending colon. এই ডিসেন্ডিং কোলন পরে নাম হয়ে গেছে পেলভিক কোলন, পেলভিক কোলন, তারপরে রেকটাম, তারপরে অ্যানাস। এখন আমি বলতে চাইছিলাম, এই পাকস্থলী যেখানে শেষ হয়েছে এই পোর্শনটার নাম হচ্ছে পাইলোরাস। ওই নাম্বার 1 আর নাম্বার 2 ভার্টিব্রাল লেভেলে এই পাইলোরাস পড়ে, এই পাইলোরাসটা ওই লেভেলে পড়ে, তাই এই লাইনটাকে বলা হয় ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্স মানে ট্রান্সভার্সলি, ট্রান্স মানে ট্রান্সভার্সলি, আর পাইলোরাস কাটছে বলে তাকে বলা হয়
পাইলোরিক ফ্লেন, ট্রান্সপাইলোরিক ফ্লেন। এইখানে একটা প্রশ্ন, আর কি কি জিনিস কাটে, আরো কি কি জিনিস ওই লেভেলে কাটে, ওই লেভেল যদি আমি একটা মানুষকে কেটে দিই আরো কি কি জিনিস পড়বে, আরো অনেক কিছু জিনিস পড়ে, তাদেরকে বলা হয় স্ট্রাকচারস। তাই একটা প্রশ্ন করতাম আমরা ছেলেদের, হোয়াট আর দ্য স্ট্রাকচারস কাস্ট থ্রু দ্য ট্রান্সপাইলোরিক প্লেন, হোয়াট আর দ্য স্ট্রাকচারস কাস্ট থ্রু দি ট্রান্সপাইলোরিক প্লেন। ওই লেভেলে যদি কাটি, পিছন দিকে নাম্বার 1 আর নাম্বার 2 ভার্টিব্রাল লেভেল, আর সামনের দিকে আম্বিলিকাসের ঠিক উপরে কি কি কাটবে, সব উত্তর না দিলে আমি আবার স্যাটিসফাই হতাম না। উত্তর দিতে হবে স্যার, স্টোমাকের পাইলোরাস, লিভারের ইনফিরিয়ার বর্ডার, রাইট সাইডের কিডনির হাইলাম, লেফট সাইডের কিডনির হাইলামের আপার পার্ট, রাইট সাইডের কিডনির লোয়ার পার্ট। কারো রাইট সাইডের কিডনি is slightly lower than the left, provided due to the liver. Formation of the portal vein, fundus of the gallbladder, beginning of the superior mesenteric vein, এগুলো সব আজকের আলোচ্য বিষয় না, তা পাইলোরাস। এটা আমি বোঝাতে চাইছিলাম, কি প্রসঙ্গে যেন বলছিলাম ভুলে গেলাম। সো ইউরেটারি কলিক বলছিলাম, the patient seized with sudden pain starting in the loin and radiating down to the groin. ও ইউরেটারি কলিক বলতে গিয়ে বলেছিলাম, পড়তে গেলে আবার মনে পড়ে যাবে কোথায় বলছিলাম। অনেক সময় দেখবে জিনিস হারিয়ে গেলে ওই মেয়েরা অনেক সময় বলে, আমি যে এই ঘর থেকে ও ঘরে গেলাম, কি যেন ওটা ভুলে গেলাম, আবার সেই ঘরে যাই, তারপরে সেই ঘুরতে ঘুরতে মনে পড়ে, সেরকম। তাহলে ইউরেটারি কলিক হবে কোথায়, আরো নিচের দিকে। আর গলব্লাডার কলিক কোথায় হবে, একদম পেটের উপরের দিকে। সো ইউরেটারি কলিক, দি পেন আর ব্যথা, এটা কোথায় আসছিল, পিঠের দিকে। ওটা কোথায় যাবে, নিচের দিকে যাবে, নিচের দিকে, ডিউ টু জেনিটো ফিমোরাল নার্ভ, জেনিটো ফিমোরাল নার্ভ। আরে নার্ভাস সিস্টেম জানতে হবে, অনেক রকম নার্ভ আছে, কোথায় কোন নার্ভ আছে, কর্ড আছে, ঘাড়ের কাছে আছে ব্রেকিয়াল প্লেক্সাস, তার 3টে কর্ড, মিডিয়াল কর্ড, পোস্টিরিয়ার কর্ড, ল্যাটারাল কর্ড, এদিকে লাম্বার প্লেক্সাস, সাইটিক নার্ভ নামছে, ফিমোরাল নার্ভ, অবচুরেটর নার্ভ, এখানে মিডিয়ান নার্ভ। এই সব ডিটেলস অ্যানাটমি ফিজিওলজি আমি একটা সময় করোনার সময় খুব পড়িয়েছিলাম, যারা করেছে তারা ডিটেলস পেয়েছে, ওই সময় কাজকর্ম ছিল না, প্রচুর পড়িয়েছিলাম। সো ইউরেটারি কলিক, পেন গোজ ডাউনওয়ার্ডস টু দ্য মিডিয়াল সাইড, ভিতরের দিকে যাবে, সোজা না, ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়াল। The testes of the affected part may be drawn up. যদি পুরুষ হয় তার সেই দিকে টেস্টিসটা উপরের দিকে ঠেলে ওঠে। And it is often accompanied by vomiting and profuse sweating. খুব ব্যথা হলে খুব ঘাম দেবে, বমি করতে পারে। And frequency of micturition, ঘন ঘন প্রস্রাবের বেগও থাকতে পারে। This is called uretary colic. তাই ইউরেটারি কলিক যদি বললাম, তাহলে রিনাল কলিকটাও বলি। কিডনির ব্যথাটা কিরকম হবে, কিডনিজ আর দ্য টু রেডিশ ব্রাউন বিন শেপড, বিন মানে সিম বরবটির বিচি, সয়াবিন। কিডনিজ আর দ্য টু ইন নাম্বার, রেডিশ ব্রাউন, মাংসের মেটের মতন রং, রেডিশ ব্রাউন, বাদামি লাল, লালচে বাদামি। তাই বলা হয়েছে কি সুন্দর, গ্রেজ অ্যানাটমিতে, কিডনিজ আর দ্য টু রেডিশ ব্রাউন বিন শেপড অর্গান সিচুয়েটেড at the posterior part of the abdominal cavity, অ্যাবডোমিনাল ক্যাভিটির পিছন দিকে আছে, বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম, বিহাইন্ড দ্য পেরিটোনিয়ামের বাইরে আছে। সো পেন ইন দ্য ব্যাক, পেন ইন দ্য ব্যাক রিজিয়ান, কিডনির পেন হবে পেন ইন দ্য ব্যাক রিজিয়ান। The pain may be severe and constant, but not too much cramping. কিডনির ব্যথা খুব ক্রাম করবে না, কামড়াবে না। কেন কেন আহা, ক্লাস হলে এসব আমি জিজ্ঞাসা করতাম, ডাইরেক্ট ধরে ধরে কেন বুঝিয়ে দিতাম, জিজ্ঞাসা করতাম। তার কারণ কিডনি তো পুরো ফাঁপা নয়, পুরো ফাঁপা হলে তো ক্রাম্প হবে। কিডনির ভিতরে কি আছে, ক্যালিসেস মেজর, ক্যালিসেস মাইনর, বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস ফিল্টার করে। তাই কিডনির ব্যথা কিন্তু পুরো ক্রাম্পিং হবে না, রাদার ডাল টনটনে ব্যথা হবে।
কিন্তু ইউরেটারি কলিক ক্রাম্পিং, গলব্লাডার কলিক ক্রাম্পিং, মেয়েদের ইউটেরাসের মধ্যে পেন ক্রাম্পিং, প্যানক্রিয়াসের ব্যথা ক্রাম্পিং হবে না। সো দ্য পেন মে বি সিভিয়ার অ্যান্ড কনস্ট্যান্ট বাট নট ক্রাম্পিং, rather dull. The pain often spread along the subcostal area towards the umbilicus, ওখান থেকে ব্যথা আড়াআড়ি ভাবে আম্বিলিকাসের দিকে চলে আসে। এটা হলো কিডনির ব্যথা। তাহলে কিডনির ব্যথা পেটের পিছন দিকে হবে, পিঠের দিকে হবে, আড়াআড়ি ভাবে পিছন থেকে সামনের দিকে চলে আসবে। আর ইউরেটারি পেন মাঝখান থেকে আরম্ভ হয়ে নিচের দিকে ভিতরের দিকে যাবে। গলব্লাডারের পেন পেটের ডান দিক থেকে আরম্ভ হয়ে পিছন দিকে যাবে। আর যদি নাড়ি ভুঁড়িতে ব্যথা হয়, যেদিন আমার ইন্টেস্টিনে ব্যথা হয়, ইন্টেস্টিনাল কলিক, কি হবে? অনেক কারণ হতে পারে, কৃমির থেকে হতে পারে, নাড়ি ভুঁড়ির লুপ জড়িয়ে যায়, তাকে বলা ইন্টারসাসেপশন, ইন্টারসাসেপশন তার জন্য হতে পারে, ওয়ার্ম অবস্ট্রাকশন হতে পারে, ইমপ্রপার ফুড থেকে হতে পারে, রাস্তার পাশে খাবার খেয়েছিলাম। সো ইমপ্রপার ফুড অর ডায়েট, তাহলে তার সিমটম কি পাবো? আরে জেনারেলি ডায়রিয়া উইল স্টার্ট, পাতলা পায়খানার একটা ইতিহাস থাকবে, কারণ ফুড পয়জনিং, লাইট ফুড পয়জনিং। সো the patient may be diarrheic. There may be history of taking street food, bad food, restaurant food. So intestinal colic, cramping in nature, পেটের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ইন্টেস্টিনাল কলিকের আরো কারণ থাকতে পারে। একটা লোকের অনেক দিন থেকে পেট ব্যথা করছে, অনেক দিন থেকে চলছে, ডাক্তারবাবু পেটের ভিতরে চারিদিকে ব্যথা, বুঝতে পারি না, তুমি কোনো ওষুধ দিচ্ছ, কাজ হচ্ছে না। আমি এরকম একটা কেস সারিয়েছিলাম, প্লাম্বামেট 200 4টি ডোজ দিয়ে। কারণ কজ পার্সোনাল হিস্ট্রি সব নেওয়ার দরকার কেন? রোগী কি করে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন কি, ছেলের সাথে রিলেশন কি, অফিসের রিলেশন কি, কি কাজ করে, একে বলা হয় পার্সোনাল হিস্ট্রি। সো কেস টেকিং ফরম্যাট ইজ কমপ্লিটেড বাই প্রেজেন্ট কমপ্লেন্টস, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, personal history, homeopathic general symptoms, laboratory investigations, and the physician's own tact and talent. এই সবগুলো মিলে একটা কেস থেকে হবে। কি কি বললাম? প্রেজেন্ট কমপ্লেন্টস, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, আরে পার্সোনাল হিস্ট্রি, হোমিওপ্যাথিক জেনারেল সিমটম। পার্সোনাল হিস্ট্রি মধ্যে পড়ে অকুপেশন, কি করে, কোনো নেশা করে কিনা, পার্সোনাল অকুপেশন আপনি কি করেন জানার দরকার। কি করতো লোকটা? আগেকার দিনের যে প্রেসে কাজ করতো, কম্পোজ করতো সীসা দিয়ে, যে টাইপগুলো আগে বসাতো, মেশিনে পা দিয়ে যে মেশিন চলতো, ওগুলো সব সীসা, লেড পয়জনিং। প্লাম্বামেট, প্লাটিনা, অ্যালুমিনা, the 3 medicines are very very effective for antidotes of lead poisoning. সীসাকে, বিষাক্ত সীসাকে। আরে অ্যালুমিনা 200 দিয়ে রোগী সারিয়েছিলাম। অ্যালুমিনিয়াম পয়জনিং হচ্ছে ভেবে। সো রোগীর পার্সোনাল হিস্ট্রি, কি খায়, কি করে, কোথায় থাকে, এগুলোর উপরে ওষুধ সিলেকশন করা যায়। সো intestinal colic also may cause due to lead poisoning, also may be caused to lead poisoning. Lead poisoning symptoms are severe constipation, 3 দিন 4 দিন 5 দিন পর পর পায়খানা করবে, and another important symptom, distinct blue line along the gums. তো মাড়িটা দেখি, মাড়ির পাশ দিয়ে না নীলচে রঙের দাগ পড়ে যাবে, নীলচে রঙের। সো intestinal colic may be acute, may be chronic. অ্যাকিউট হলে ডায়রিয়া, খাবার দাবারে গন্ডগোল, এবং এটা লুজ স্টুলের হিস্ট্রি থাকবে। ক্রনিক হলে লেড পয়জনিং হতে পারে। লেড পয়জনিং হলে অবস্টিনেট কনস্টিপেশন থাকবে, আর ভিতরে নীলচে রঙের দাগ পড়ে যাবে। আর এই অ্যাপেন্ডিকুলার কলিক, অ্যাপেন্ডিক্সে ব্যথা,
Severe appendicular colic arise when the appendix become obstructed. কৃমি ঢুকে যেতে পারে, নোংরা মল ঢুকে যেতে পারে, আটকে যেতে পারে, ওর ভিতরে ঘা হতে পারে, অ্যাবসেস হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে। দেয়ার ইজ সিভিয়ার কলিকি পেইন কোথায় হবে? ইন দ্য রাইট ইলিয়াক ফসা, ইন দ্য রাইট ইলিয়াক ফসা। তাহলে পেটের ডান দিকে ব্যথা হবে, কিন্তু প্রথমে কিন্তু বাম দিকে ব্যথা হতে পারে, আম্বিলিকাসের চারিদিকে ব্যথা হতে পারে, ব্যথা পরে ডান দিকে সেটেল করে, এটা মনে রাখতে হবে। কিন্তু প্রথম দিকে আর কি সিমটম থাকবে? রাইজ অফ টেম্পারেচার, ভমিটিং, constipation. Three important symptoms: rise of temperature, vomiting, vomiting কেন? টক্সিমিয়া, কৃমির জন্য হোক, যে কারণে হোক, ইনফেকশন হয়েছে, টক্সিন বেরোচ্ছে ব্লাডে। সো ভমিটিং, rise of temperature and severe colicky pain, maybe in right iliac fossa, maybe in epigastric, maybe in umbilicus region. যদি আটকে যায়, যদি ব্যথা কিছুতেই কমছে না, ছটফট করছে, তুমি বলবে সব ঠিক করে দেবো না। ইট মে বি অবস্ট্রাকশন অফ দি অ্যাপেন্ডিক্স, আটকে গেছে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে। ইট ইজ এ ভেরি সিরিয়াস কন্ডিশন অ্যান্ড ডিমান্ড ইমিডিয়েট সার্জিক্যাল ইন্টারফারেন্স ডিউ টু গ্রেটার পসিবিলিটি অফ গ্যাংগ্রিন। একটু দেরি করলে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। and perforation of the appendix, appendix ফুটো হয়ে যেতে পারে। perforation of the appendix may cause peritonitis, পেট ফুলে যেতে পারে। so medical subject is not a matter of joke, medical subject is not a matter of joke. আমি কিছু জানলাম না, সেকেন্ড ইয়ারে পড়লাম, থার্ড ইয়ারে পড়লাম, কলেজে কিছুই পড়ালো না, মাস্টাররা জানে না, আমি ডাক্তার হয়ে গেলাম, কোচিং আরম্ভ করে দিলাম। আরে ছেলেরা যারা ডিএইচএমএস করেছে বা পড়ছে তাও মানা যায়। বিএইচএমএস এ পড়ছে সেকেন্ড ইয়ারে, সে কোচিং আরম্ভ করছে, বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে, একটা বানান নাই, ভুল হলো, সেটা মানা যায়। আমি এমনও দেখছি হাতুড়ে, না ডিএমএস, না ডিএইচএমএস, না বিএইচএমএস, অনলাইনে রোগী দেখছি, কোচিং ক্লাস করছি, আমি বিজ্ঞাপন দেখি। মুর্শিদাবাদের ডোম কলেজে মানোয়ার হোসেন বলে একজনের বিজ্ঞাপন দেখি। আমার কাছে আসতে কোনো ডিগ্রি নেই, কলেজে পড়িনি, জানে না, অনলাইনে রোগী দেখছি। হোমিওপ্যাথি সর্বনাশ হতে আর বাকি নেই। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। ইউ শুড রিমেম্বার দ্য হ্যানিম্যানস ওয়ার্ড, when we have to do it and out, the end is the saving of human life. So any neglect to make ourselves thorough masters of it becomes a crime, crime and crime. অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, এগুলো জানতে হবে। কিছুই বুঝলাম না, জানলাম না, মাস্টার হয়ে গেলাম, ডাক্তার হয়ে গেলাম। তাহলে যারা জানে তাদের কাছে রোগী আসলে আবার হিংসা। তোমার যোগ্যতা নেই, তুমি সেটা স্বীকার করছো না। অনেক কিছু জানার আছে। ঠিক সেই নাপিতের ফোড়া কাটার মতো। নাপিত যেমন ফোড়া কেটে দিত ঘাস, তাকে অ্যানাটমি ফিজিওলজি পড়ানো হলো, তখন আর কাটতে পেছে না ভয়ে। তাই অ্যানাটমি সব কিছু নলেজ জানলে, বুঝলে, তখন আর এইসব কোচিং এর নেশা থাকবে না, আর বড় ডাক্তার হওয়ার নেশাও থাকবে। একজন লোক সকালে তার সে ইতিহাসে এমএ করেছে, হিস্ট্রিতে এমএ পাস, তার পিএইচডি করার খুব ইচ্ছা ছিল, পিএইচডি করতে পারেনি। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে পেপারে, রবিবারের পেপারে বিজ্ঞাপন দেখলো, এখানে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, নিউ ভাগলপুর ইউনিভার্সিটি, বিহার। বিহার খুব চিটিংবাজের জায়গা। তো নিউ ভাগলপুর ইউনিভার্সিটি, বিহার আর দেরি করেনি। কোথায়? নিয়ার ভাগলপুর ইউনিভার্সিটি। ভাগলপুর ওল্ড ইউনিভার্সিটির পাশে আবার নিউ ইউনিভার্সিটি হয়েছে, তা ভাগলপুর ইউনিভার্সিটিতে চলে গেল। ইউনিভার্সিটি বিশাল এরিয়া, ক্যাম্পাস, বড় গেট, গেটের পাশে শিশু গাছ, শিরিষ গাছ,
আর গাছতলায় লোকজন অনেক বসে আছে, দেখে যে গাছতলায় বিভিন্ন 2-3টে লোক বসে আছে, একটা সেলুনের মতন আছে, ব্যাটারির কালো বাক্স পাওয়া যায়, সে কালো বাক্সে বসে একজন দাড়ি শেভ করছে, চুল টুল কাটছে, আরেকজনকে ওই মশলা মুড়ি বিক্রি করছে, আরেকজন একটা টিনের বাক্স নিয়ে বসে আছে। তো ভাবলো যে কোথায় খোঁজ করব, নিউ ভাগলপুর ইউনিভার্সিটি, আমার পিএইচডি ডিগ্রিটা নিতেই হবে। তো ভালো যে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ট্রেনে, দাড়ি শেভ টেপ করা হয়নি, 3 দিনের দাড়ি টাড়িগুলো কেটে একটু পরিষ্কার হই, তার কারণ একটা পিএইচডি ডিগ্রি নেবো, সম্মান করবে তো লোকে। তাই নাপিতটার কাছে বলে শেভ করে দাও ভালো করে। শেভ টেপ করা হয়ে গেলে বলছে, আচ্ছা বলছে ভাবছে এই নাপিতটাকে একটু জিজ্ঞাসা করি। বলছে আচ্ছা বাপু তুমি কি বলতে পারো এখানে নিউ, না থাক 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 তুমি পারবে না। মনে হলো দেখে বলা বৃথা, মূর্খ লোকে কি করে জানবে। তো বলুন না বাবু, বলুন কি ব্যাপার কি। বলছিলাম যে নিউ ভাগলপুর ইউনিভার্সিটি, না তুমি পারবে না জানো। আরে বাবু इसलिए तो पूछता है, এর জন্য যে জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলুন না, নিউ ভাগলপুর ইউনিভার্সিটি চাইয়ে না आपको पीएचडी चाहिए ना। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি কি করে জানলে। আরে বাপু তো मैं ही तो जानता है, यही तो पीएचडी यहाँ पर दिता है। কোথায়, ওই যে আদমি দেখি আরেকটা গাছের নিচে আরেকটা লোক সে সুটকেস নিয়ে বসে আছে। এখানে পিএইচডি নিউ ভাগলপুর বিশ্ববিদ্যালয়, গাছের নিচে সুটকেস নিয়ে বসে আছে লোকটা। ওর কাছে গেল, বল দাদা আপনি পিএইচডি, বলে আরে হ্যাঁ ইয়া তো হ্যাঁ আওয়াজ है ना, बैठिए ইয়া पर बैठिए। ওই দুটো ইটের উপরে বসতে দিল। কোন সাবজেক্ট মে চাইয়ে, বলে হিস্ট্রি চাইছিলাম। ও তো আকাশ থেকে পড়ছে, বুঝে পাচ্ছে না ব্যাপারটা কি হচ্ছে। ওর ব্যাগে কিছু ছাপানো কাগজ আছে, ওর নাম বাতাও। নাম সমরেন্দ্রনাথ পান্ডে। সমরেন্দ্রনাথ পান্ডে, সাবজেক্ট হিস্ট্রি, 500 रुपया, পিএইচডি হয়ে গেল। This is to certify that Sri Somarendranath Pandey has got PhD on history. সার্টিফিকেট নিয়ে ছাপানো, বলে দাও নিউ ভাগলপুর ইউনিভার্সিটি লেখা। ওর যাক বা, এই নিউ ভাগলপুর ইউনিভার্সিটি, এই সার্টিফিকেট পেলাম, যা কাছে তো তো লিখতে তো পারবো, লোককে তো বলতে পারবো যে পিএইচডি পেয়েছি। একটু দূরে গিয়ে ওর মনে হলো আরেকটা সার্টিফিকেট লাগবে। কার জন্যে বলছে, ওই লোকটাকে বললো ভাই। লোকটা বলছে কি ব্যাপার, কুছ গড়বড় হইয়া, মানে আমার আর একটা সার্টিফিকেট দিতে হবে। কেন, বলে আমার একটা কুকুর আছে, আমি ওকে খুব ভালোবাসি, তার নাম টম। আমি তো 500 টাকা আমার যাবে, আমি বড় চাকরি করে আমার অসুবিধা নেই, মেরে কুত্তা কে লিয়ে পিএইচডি সার্টিফিকেট চাই। বলতে তো পারবো লোককে যে আমার কুত্তারও পিএইচডি সার্টিফিকেট আছে। বলছে লোকটা, বলো সরি দাদা, ये सर्टिफिकेट गड्ढे के लिए, কুত্তা কে লিয়ে নেই, গাধাদের জন্য। তুমি গাধা একটা নিয়েছো, এরকম গাধা আবার আসলে আমি দেবো, কুত্তাদের জন্য। তো হোমিওপ্যাথি জগৎ সার্টিফিকেট পাচ্ছে, নিচ্ছে বিভিন্ন নামে, বিভিন্ন জায়গা থেকে। এরকম গাধ্যেরা না জানে অ্যানাটমি, না জানে ফিজিওলজি, না জানে প্যাথোলজি। যদি বলুন তো ইনফরমেশন কাকে বলে, বড় বড় পণ্ডিত হয়ে যাবে। ইনফরমেশন ইজ দ্য ফিজিকো কেমিক্যাল প্রসেস by which the cells of the body is injured, provided the injury is not sufficient to complete death of the tissue. এই ডেথ অফ দ্য টিস্যু, বডিতে যদি টিস্যু মরে যায়, is the process by which the cells of the body is injured, বডির সেলগুলো ইঞ্জুরি হয়েছে, but the cells may be revived. There is chance of regeneration, that is inflammation. And where there is no chance of regeneration, there is degeneration, that is gangrene. আর সেল ফিরবে না, সো গ্যাংগ্রিন। সো রোগের ইনফ্লামেশন বুঝতে পারবো, কি গ্যাংগ্রিন যদি ধরতে না পারি, তাহলে আমি তো রোগটিকে ম্যানেজমেন্ট করতে পারবো না, জানতে পারবো না। অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেখানোর আছে,
এই স্বল্প পরিসরে তো বলা যাবে না, শুধু একটু জেনে রাখতে হবে, গুছিয়ে পড়াশোনা করতে হবে। প্যানক্রিয়াটাইটিস পৃথিবীর মধ্যে একমাত্র, এই যে কলিক বলছিলাম, প্যানক্রিয়াটিক পেন, প্যানক্রিয়াটিক কলিক বলা হয় না, প্যানক্রিয়াটিক পেন, ভেরি সিভিয়ার পেন, ল্যান্সিনেটিং পেন, বর্ষা বাঁধার মতো, যেন মনে হচ্ছে যে পিছন থেকে সামনে আমাকে বর্ষা ঢুকিয়ে দিচ্ছে। রোগী শুতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না। এই সিমটমে তোমাকে ডায়াগনোসিস করতে হবে প্যানক্রিয়াটিক পেন। আর এত ব্যথা কোনো কলিকেই এত ব্যথা হয় না, বিশেষ করে যদি প্যানক্রিয়াসে ক্যান্সার হয়ে যায়, ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য পেন, প্যানক্রিয়াটিক পেন। এইসব পেন রিলিভ করতে পারে একমাত্র একটাই ওষুধ হোমিওপ্যাথিতে, যদি অরিজিনাল ভালো ওষুধ পাওয়া যায়, অ্যাট্রোপিয়া সাল্ফ 3x। অ্যাট্রোপিয়া সাল্ফ 3x এনি ব্যথা মোটামুটি কমাতে পারে, আর কোনো ওষুধে এই প্যানক্রিয়াটিক পেন বা সিভিয়ার পেন কমাতে পারবে না। দি অনলি মেডিসিন ইজ অ্যাট্রোপিয়া সাল্ফ, which is the alkaloid of belladonna. Please remember. And with this, I have ended this class tonight. যদি আরেকটা ডেমো ক্লাস ডক্টর শাকিল নিতে বলে তাহলে নেব, আর যদি বলে না দরকার নেই, আমাদের ক্লাস আরম্ভ করে দিন, তাহলে হ্যাভ এ গুড নাইট টু এভরিওয়ান।